তু মেরা ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরা। যখন আমি এই সিনেমাটা দেখতে থিয়েটারে গেলাম, সেখানে টিকিট কাউন্টারে একটা মেয়ে ছিল। তাকে বললাম, তু মেরা ম্যায় তেরা তু মেরা, এই সিনেমার একটা টিকিট দিন। এটা শুনে সে হেসে ফেলল। আসলে সিনেমার নাম যদি এমন হয়, তাহলে এমন ঘটনা ঘটাও একেবারেই স্বাভাবিক। যাই হোক, এবার চলুন সিনেমাটার পুরো গল্প জেনে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও নতুন ও ফ্রেশ কন্টেন্ট নিয়মিত পেতে পারেন। সিনেমার শুরু হয় ১৯৭০ সালের আগ্রা শহর থেকে। এখানে আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই, যার ঘুমের মধ্যে হাঁটার সমস্যা রয়েছে। ছেলেটা কে এটা আপাতত আমাদের জানানো হয় না, তবে গল্প এগোনোর সঙ্গে সঙ্গে সেটা জানা যাবে। এরপর গল্পটা শিফট করে বর্তমান সময়ে চলে আসে। এখানে আমরা আমেরিকায় একটি খুবই বিলাসবহুল বিয়ে দেখতে পাই। এই বিয়ের ওয়েডিং প্ল্যানার হল রিহান মেহরা এবং পিঙ্কি মেহরা। পিঙ্কি আর রিহানের মা ছেলের সম্পর্কটা খুবই ইউনিক, আর তারাই এই ব্যবসাটা চালান। তাদের ওয়েডিং প্ল্যানার কোম্পানিটি বিশ্বের টপ 10 ওয়েডিং প্ল্যানার কোম্পানির মধ্যে পড়ে। এর মানে তারা ভীষণ ধনী, আর খুব শীঘ্রই তারা আমেরিকায় নিজেদের একটা বাড়িও কিনতে চলেছে। কাজ শেষ হওয়ার পর রিহান ক্রোয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করে, সেখানে গিয়ে ভালোভাবে এনজয় করার জন্য। রিহানের জীবনে তার মাকে ছাড়া আর কেউ নেই। তার বাবা যখন রিহানের বয়স মাত্র ৩ বছর, তখনই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এদিকে রিহান যখন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়, তখন সেখানে তার দেখা হয় রুমি নামের এক মেয়ের সঙ্গে। রিহান আর রুমির দেখা হয় এয়ারপোর্টেরই একটি বুক স্টোরে। এখানে আমরা জানতে পারি রুমি একজন লেখিকা। সম্প্রতি সে যে বইটি প্রকাশ করেছে, তার নাম লাভ ইন আগ্রা। বইটি বুক স্টোরের একদম ওপরের তাকেই রাখা ছিল, এত ওপরে যে কারোর হাতেই সেখানে পৌঁছানো সম্ভব ছিল না। বইটি ওপর থেকে নামানোর জন্য রুমি এখানে রিহানের সাহায্য নেয়, আর রিহানও তাকে সাহায্য করে। বইটা নিচে আসার পর রুমি সেটিকে সামনের লাইনে সাজিয়ে রাখে, যাতে সবার চোখে পড়ে। রিহান যখন তাকে জিজ্ঞেস করে সে কেন এমন করছে, তখন রুমি জানায় আসলে এই বইটি তার এক বন্ধুর লেখা, আর সে চায় সবাই এই বইটি পড়ুক। রিহান বলে যে এই বইটা সামনে রাখলে কোনো লাভ নেই। যদি বইটা সত্যিই ভালো হয়, তাহলে সবাই এমনিতেই এটা পড়বে। এরপর এখান থেকেই দুজনের মধ্যে কথা শুরু হয়। যদিও কথা কমই হচ্ছিল, ঝগড়াই বেশি হচ্ছিল। দুজনেই একে অপরের সঙ্গে বেশ তর্কে জড়িয়ে পড়ে। ঠিক তখনই রুমির ফোনে তার বাবা বর্ধন সিংয়ের কল আসে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বর্ধন সিং দিনে প্রায় ৪-৫ বার রুমিকে ফোন করেন, কারণ তার ধারণা রুমি এখনো ছোট বাচ্চা, সে কিছুই বোঝে না। কিন্তু রুমি সবসময় তার বাবাকে বকাঝকা করে, কারণ তিনি তাকে ছোট মেয়ে ভেবে নেন। এখানে আমরা জানতে পারি বর্ধন সিং ভারতের আগ্রায় থাকেন। তার সঙ্গে থাকেন তার মেয়ে জিয়া, যে রুমির বড় বোন। রুমিদের মা আর এই পৃথিবীতে নেই, আর জিয়াই বাবার সব দায়িত্ব ও দেখাশোনা করে। এরপর আমরা দেখি রুমি জানতই না যে রিহানও তার সঙ্গে ক্রোয়েশিয়া যাচ্ছে। বিষয়টা জানার পর সে পুরোপুরি অবাক হয়ে যায়, আর যখন সে জানতে পারে রিহানের সিট তার পাশেই, তখন সে আরও বেশি হতবাক হয়ে যায়, কারণ সে ভালো করেই জানে রিহান তাকে ভীষণ বিরক্ত করবে। এদিকে রিহান বুঝে যায় যে বুক স্টোরে থাকা লাভ ইন আগ্রা বইটি আসলে রুমির বন্ধুর লেখা নয়, বরং সেটি রুমির নিজেরই লেখা। সে এটাও জেনে যায় যে বইটা মোটেও ভালো নয়, এর রিভিউগুলো ভীষণ নেগেটিভ। এখানে রুমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, ভগবান, এই লোকটাকে অবশ্যই ক্রোয়েশিয়া নিয়ে যাওয়া হোক, কিন্তু প্লিজ ওকে ইয়োর ট্রিপে পাঠাবেন না, কারণ সে নিজেও সেখানে যেতে যাচ্ছে। কিন্তু ঠিক উল্টোটা হয়, যেটা রুমি একদমই চাইছিল না। রিহান শুধু ক্রোয়েশিয়া যাচ্ছেই না, সে আবার ইয়োর ট্রিপেও যেতে চলেছে। তখন রুমি বুঝে যায় এই লোকটার হাত থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব নয়। যখন তারা সেখানে পৌঁছায়, তখন রুমি আর রিহান জানতে পারে যে তাদের দুজনকেই একই ইয়ার্ডরুম শেয়ার করতে যাচ্ছে। এটা শুনে রুমির অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, কারণ সে এখানে এসেছিল শান্তিতে ছুটি কাটানোর জন্য। কিন্তু এই সব কথা শোনার পর রিহান বরং খুব খুশি হয়ে যায়, কারণ সে তো রুমির সঙ্গেই ছুটি কাটাতে চেয়েছিল। দুজনের স্বভাব একেবারেই বিপরীত, সেই কারণেই তাদের মধ্যে একদমই বনিবনা হয় না, আর প্রায়ই ঝগড়া লেগে যায়। তারা ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া করতে থাকে। এমনকি রুমির মনে হতে শুরু করে হয়তো এই লোকটাকে একদিন সে মেরেই ফেলবে। যখন তারা ইয়ার্ডরুমের ভেতরে ঢোকে, তখন রুমি জানতে পারে যে তাদের দুজনকেই একই বিছানা শেয়ার করতে হবে। এটা শুনে তার মাথা আরও গরম হয়ে যায়। সে বুঝতেই পারছিল না ভগবান আসলে তার কোন পরীক্ষা নিচ্ছেন। এটা তো আর নিছক কাকতালীয় হতে পারে না। তার মনে হতে থাকে যেন সবকিছুই আগে থেকেই পরিকল্পনা করা। অন্যদিকে রিহানের মুখ একেবারেই থামে না। তার বকবক করা আর ঠাট্টা তামাশা করার ভীষণ অভ্যেস। রাতে রুমি ডিনার করতে যায়, কিন্তু একা যায়, রিহানকে সঙ্গে নেয় না।
সে যতগুলো খাবার অর্ডার করে সবকটি একদম বাজে হয়, ফলে সে বুঝতেই পারছিল না আসলে কি খাওয়া উচিত। তখন সে রিহানের কাছে যায় আর রিহান তাকে জানায় এখানে কি অর্ডার করা ভালো। কিন্তু রুমির তখন থেপলা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, অথচ ক্রোয়েশিয়াতে কে আর থেপলা নিয়ে আসবে। কিছুক্ষণ পর রিহানও ইয়াটে এসে পৌঁছায় আর দুজন মিলে কিছুটা সময় একসাথে কাটায়। এখানে তারা একটু কথা বলে আর তখনই রিহান রুমিকে থেপলা এনে দেয়। সে বলে তারা যেখানে খেতে গিয়েছিল সেই রেস্টুরেন্ট থেকেই সে থেপলা বানিয়ে এনেছে। এতে করে দুজনের সম্পর্ক একটু একটু করে ঠিক হতে শুরু করে, যদিও তারা এখনও বন্ধু হয়ে যায়নি। এর পরের সকালে আমরা রুমিকে দেখতে পাই, যার মন ভীষণভাবে ভেঙে পড়েছে, বরং বলা যায় সে কাঁদছিল, কারণ তার বইটি নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে। সবাই তাকে মাত্র 2 বা 2.5 স্টার দিয়েছে। এমনকি একজন রিভিউতে লিখেছে এই বইটার রিভিউ দিতে হবে দেখেই পুরো বইটা পড়তে হয়েছে, নইলে সে তো মাত্র 10 পৃষ্ঠা পরেই বোর হয়ে গিয়েছিল আর বইটা ছিঁড়ে রদ্দিওয়ালার হাতে তুলে দিতে চেয়েছিল। রুমি চায় রিহান যেন বইটা পড়ে আর একদম সৎভাবে রেটিং দেয় বইটা পড়ে তার কেমন লেগেছে। কিন্তু রিহান চায় না এমন আজে বাজে বই পড়ে নিজের সময় নষ্ট করতে। সে বলে আমরা এখানে এনজয় করতে এসেছি, তোমার এই বোরিং বই পড়ার জন্য নয়। তখন রুমি স্পষ্টভাবে বলে দেয় তাহলে আর আমার পেছনে ঘোরার দরকার নেই, আমি যেখানে যাব আমার পিছু নিও না। কিন্তু এর মধ্যেই রিহান কোথাও না কোথাও রুমিকে পছন্দ করতে শুরু করেছিল। একসময় যখন রুমি অন্য একজন ছেলের সঙ্গে ডান্স করছিল তখন রিহানের ভীষণ হিংসে হয়। সে সঙ্গে সঙ্গে রুমির কাছে এসে বলে 4 স্টার। রুমি জিজ্ঞেস করে তুমি বইটা কবে পড়লে? রিহান বলে ফ্লাইটে থাকার সময় সে বইটা পড়ে ফেলেছিল। হ্যাঁ, বইটা তার খুব একটা ভালো লাগেনি। তখন রুমি জিজ্ঞেস করে তোমার তাহলে কি কি ভালো লাগে? রিহান বলে তুমি যখন অন্য কারোর সঙ্গে ডান্স করো তখন আমার ভালো লাগে না, আর তুমি যখন আমার চোখের দিকে তাকাও তখন আমার ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে তাদের দুজনের মধ্যে একটা আলাদা রকমের কানেকশন তৈরি হতে শুরু করে। রুমি বলে সে এখানে কাউকে ডেট করতে আসেনি। তখন রিহান জানায় সে নাকি বিবাহিত। এটা শুনে রুমি বলে তার জন্য বিষয়টা খুবই চ্যালেঞ্জিং হবে। এরপর দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর সেই রাতটা তারা একই ঘরে রোম্যান্সে কাটায়। পরের সকালে রিহান রুমিকে জানায় সে আসলে বিবাহিত নয়, সে একদম সিঙ্গেল। রুমি বলে 2025 সালের দুনিয়ায় তার 90 সালের ভালোবাসাই পছন্দ। আজকের দিনে 90 সালের মতো লাভ স্টোরি পাওয়া খুবই কঠিন, কিন্তু সেটাই তার স্বপ্ন। তার মতে একটি লাভ স্টোরির 7টা স্টেজ হওয়া উচিত। যেমন প্রথম স্টেজে ছেলে আর মেয়ের দেখা হবে, কিন্তু তাদের একদমই বনিবনা হবে না, বরং একে অপরকে সহ্যই করতে পারবে না। দ্বিতীয় স্টেজে তারা বন্ধু হয়ে যাবে। তৃতীয় স্টেজে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করবে। চতুর্থ স্টেজে তারা আলাদা হয়ে যাবে, আর তখনই বুঝবে তারা একে অপরকে কতটা ভালোবাসে। এরপর শুরু হবে ফ্যামিলি ড্রামা। তারপর তারা নিজেদের পরিবারকে একে অপরের সঙ্গে পরিচয় করাবে, কিন্তু পরিবার কিছুতেই রাজি হবে না। পরের স্টেজে পরিবারকে রাজি করাতে হবে, আর সবশেষে দুজনের বিয়ে হয়ে যাবে। এভাবেই সেখানে থাকতে থাকতে তারা দুজন একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা দ্রুত বেড়ে যায়, আর তারা বেশ কয়েকবার রোমান্সও করে। কোথাও না কোথাও তারা এক ধরনের রিলেশনশিপে চলে এসেছিল, আর ধীরে ধীরে দুজনেই একে অপরকে বেশ পছন্দ করতে শুরু করে। এরপর রিহান নিজের জীবনের কথা বলতে শুরু করে। সে বলে তারা আগে দিল্লিতে থাকত। সে যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে ছেড়ে চলে যান। এরপর তার আর তার নানু নানির সব দায়িত্বই তার মায়ের উপর পড়ে। স্কুলে পড়ার সময় তার ক্রিকেট খেলতে ভীষণ আগ্রহ ছিল। এমনভাবে ক্রিকেট খেলত যে সে নিজের টিমের ক্যাপ্টেনও ছিল। এমনকি তার কোচ তাকে বলেছিল একদিন সে অবশ্যই ভারতের হয়ে খেলবে। কিন্তু যখন সবকিছু ছেড়ে আমেরিকা যেতে হচ্ছিল তখন সে এই কথাটা মাকে জানায়নি, কারণ সে যদি মাকে বলতো যে সে ক্রিকেটার হতে চায় তাহলে তার মা কখনোই আমেরিকা যেত না, বরং তার স্বপ্নকেই নিজের স্বপ্ন বানিয়ে নিত। সেই কারণেই সে মাকে কিছুই বলেনি। রিহান বলে বাবা মা নিঃশব্দে সন্তানের জন্য অনেক কিছু করেন, কিন্তু সন্তানরা খুব কমই সেটা করে। তাই সে ভেবেছিল কমপক্ষে এই একটা কাজ সে করতে পারে, তাই সে নিজের স্বপ্নের কথাটা মাকে জানায়নি। ঠিক তখনই রিহানের মা পিঙ্কির ফোন আসে। তিনি বুঝে যান যে রিহানের জীবনে কেউ একজন এসে গেছে। তাই ভিডিও কলে রিহান তার মায়ের সঙ্গে রুমির কথা বলিয়ে যায়। পিঙ্কির কাছে রুমে ভীষণ পছন্দ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর রিহান রুমির কাছে এসে সরাসরি বলে আই লাভ ইউ। রুমি বলে সবকিছু কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? রিহান তাকে জানায় তার জীবনে আগে 3টা সিরিয়াস রিলেশনশিপ ছিল, আর অনেকগুলো ক্যাজুয়াল সম্পর্কও ছিল, কিন্তু সে কখনোই কাউকে আই লাভ ইউ বলেনি, কারণ সে মনে করেছিল যেদিন সে কাউকে এই কথা বলবে সেই মেয়েটাই হবে তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। রিহান আরও বলে নিজের স্বপ্নের কথা সে কখনো কাউকে বলেনি। রুমিই প্রথম মেয়ে যার সঙ্গে সে এসব কথা শেয়ার করছে। রুমির সঙ্গে কথা বলার সময় সে কিছু ভেবেচিন্তে কথা বলে না,
সরাসরি মন থেকে বলে দেয়। এভাবে রিহান আর রুমি প্রায় স্টেজ 4 পার করে ফেলতে যাচ্ছিল, কিন্তু গল্পে এখনও একটা ছোট্ট টুইস্ট বাকি ছিল। এরপর দৃশ্য শিফট হয় আগ্রার দিকে। আমরা দেখতে পাই 1970 সালে যে ছোট ছেলেটা ঘুমের মধ্যে হাঁটছিল, সে আসলে আর কেউ নয়, রুমির বাবা বর্ধন সিং। এবারও তিনি ঘুমের মধ্যে রাস্তায় বেরিয়ে পড়েন, আর সেখানে পৌঁছতেই তার একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে, যার ফলে তিনি সামান্য আহত হন। এই সব কথা যখন জিয়া রুমিকে জানায়, তখন রুমি ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই সময়ে রুমির বাবার পাশে থাকা খুবই জরুরি। কিছুক্ষণ পর সেখানে রিহান আসে এবং রুমিকে বলে সে রুমির সঙ্গে ভারত যাবে এবং তার বাবাকে জানাবে সে শুধু রুমিকেই বিয়ে করবে। রুমি তখন বলে এই সিদ্ধান্তটা সে খুব তাড়াহুড়ো করে নিচ্ছে, তাদের পরিচয় হয়েছে মাত্র 10 দিনও পূর্ণ হয়নি। রিহান জবাব দেয় তার বাবা মা 10 বছর রিলেশনশিপে ছিল, কিন্তু বিয়ের পর 2 বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়, তাই সে ঠিক করেছে সে রুমিকেই বিয়ে করবে। কিন্তু রুমি বলে এটা সম্ভব নয়, কারণ জিয়ার বিয়ে ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। তার বাগদত্তা কানাডার ছেলে, আর বিয়ের পর জিয়াকে কানাডাতেই চলে যেতে হবে। রুমি একেবারেই চায় না জিয়াকে সে আটকে রাখুক, কারণ এতদিন ধরে জিয়াই বাবার পুরো দায়িত্ব সামলেছে। রুমি বলে জিয়া বাবার দেখাশোনা করেছে বলেই সে লেখিকা হতে পেরেছে, জিয়া না থাকলে হয়তো সে আজ এখানে পর্যন্ত পৌঁছতে পারত না। তাই এখন তার দায়িত্ব বাবার দেখাশোনা করা, কারণ 2 মেয়েরই যদি বিয়ে হয়ে যায় তাহলে বাবাকে দেখবে কে? রুমি বলে সে রিহানকে ভালোবাসে, তার জন্য এগিয়ে যাওয়া কঠিন হবে, কিন্তু তাদের ভাগ্যে এটাই লেখা। যতদিন তার বাবা বেঁচে আছেন ততদিন সে রিহানকে বিয়ে করতে পারবে না। এইভাবেই শেষ পর্যন্ত দুজন আলাদা হয়ে যায়। যখন রুমি ভারতে চলে যায় তখন রিহানের অবস্থা একেবারেই ভেঙে পড়ার মতো হয়ে যায়। তার মনে শুধু রুমির কথাই ঘুরতে থাকে, কারণ সে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। যদিও তাদের দেখা হয়েছে মাত্র 10 দিনের জন্য, তবুও সে রুমিকে ভুলতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি রুমি ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে, তার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু রুমিরও মন ভীষণ খারাপ, কারণ সেও তো রিহানকে ভালোবাসে, আর সেও চায় না রিহানের থেকে দূরে থাকতে। কিন্তু তাকে এটা করতেই হবে, কারণ বাবার পাশে কাউকে না কাউকে তো থাকতেই হবে, নইলে বাবার দেখাশোনা করবে কে? তাছাড়া জিয়া যাকে বিয়ে করতে চায় তার পরিবারের লোকজন খুব শীঘ্রই তাদের বাড়িতে আসবে, তাদের বাগদান হবে, তারপর দ্রুতই বিয়ে। রিহানের এই ভাঙা অবস্থা দেখে পিঙ্কির একেবারেই ভালো লাগছিল না। তিনি ছেলেকে বলেন, যদি তুই এভাবেই থাকিস তাহলে তুই ভারতে চলে যা। ছেলেরা তো 90-এর দশকেও হাল ছাড়ত না, আর এখন তো 2025, তাহলে তুই কিভাবে এত সহজে হার মেনে নিতে পারিস? পিঙ্কি তাকে বলে, আমার সঙ্গে একটা পিঙ্কি প্রমিস কর, তুই ভারতে যাবে আর নিজের রুমিকেই সঙ্গে করে ফিরবি। অন্যদিকে আমরা দেখি ভারতে রুমি বোন জিয়া আর সুখীর বিয়ে খুব শিগগিরই হতে চলেছে। সুখীর পরিবারের লোকজন ইতিমধ্যেই সেখানে এসে গেছে, তাই তাদের আগ্রার কাজমহল ঘুরিয়ে দেখানো হচ্ছে। ঠিক তখনই রুমির চোখ পড়ে রিহানের ওপর। রুমি যখন রিহানকে দেখে তখন দুজনেই কেঁদে ফেলে, কারণ অনেক দিন পর তারা একে অপরকে দেখছিল। রুমি তাতে বলে, মুভ অন করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, তোমার এখানে আসাটা একেবারেই ঠিক হয়নি। রিহান বলে, মুভ অন করা আমার পক্ষেও সম্ভব হয়নি, কিন্তু আমি সেই ছেলেদের মধ্যে পড়ি না যারা সহজে হার মেনে নেয়। সে সরাসরি বলে দেয়, তুমি আমার সঙ্গে আসবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এখানে আমার পুরো প্ল্যানিং করেই এসেছি। রুমি জানায় তার বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক, মানে তিনি নিজের দেশকে ভীষণ ভালোবাসেন, তাই এই জায়গা ছেড়ে তিনি কোথাও যাবেন না। ফলে রিহানের সব পরিকল্পনাই এখানে ব্যর্থ হবে। এদিকে জিয়ার বিয়ের জন্য যে ওয়েডিং প্ল্যানার কোম্পানিটা বেছে নেওয়া হয়েছিল, সেখানে রিহান নিজেই সেই কোম্পানির বস হয়ে হাজির হয়। সেই ওয়েডিং প্ল্যানার কোম্পানির নাম ছিল বাগেরা বাগেরা, আর রিহান সেই কোম্পানিটাই কিনে নিয়েছিল। এখন রিহান সেই ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে ডিল করতে শুরু করে, যদিও এই ডিল আসলে একটা অজুহাত ছিল। তার আসল উদ্দেশ্য ছিল রুমির পরিবারের আরও কাছাকাছি আসা। এতে সে সফলও হয়। রিহান ধীরে ধীরে রুমির বাবা বর্ধন সিংয়ের খুব কাছের মানুষ হয়ে যায়। বলা যায় তারা দুজন এখন প্রায় বন্ধুর মতোই হয়ে গেছে। এরপর জানা যায় সুখী আর জিয়ার বিয়ে একটু দেরিতে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই কুণ্ডলিতে সমস্যা দেখা দেয়। পণ্ডিতজি ঠিকভাবে শুনতে পাননি ছেলেটার জন্ম সকালে নাকি সন্ধ্যায় হয়েছিল, এই কারণেই কুণ্ডলি বদলে যায়। ফলে নতুন করে বিয়ের শুভ মুহূর্ত বের হয় মাত্র 5 দিনের মধ্যেই। যদি 5 দিনের মধ্যে বিয়ে না হয় তাহলে আবার 1 বছর পরেই পরের মুহূর্ত পাওয়া যাবে। এই কথা ছেলের বাড়ির লোকেরা জানতেই খোঁচা দিতে শুরু করে। তারা বলে, এগুলো সব প্ল্যানিং, 5 দিনের মধ্যে বিয়ে করাতে চাইছো যাতে লোকজন কম আসে আর খরচও কম হয়। এই কথা শুনে রিহানের ভীষণ রাগ হয়। সে বলে, বিয়ে 5 দিনের মধ্যেই হবে, আর বিশ্বাস করুন যত কম লোক থাকে বিয়েটা তত বেশি উপভোগ করা যায়। তখন রুমি বলে, 5 দিনের মধ্যে তুমি এসব কিভাবে করবে? রিহান উত্তর দেয়, আমাদের ওয়েডিং প্ল্যানার কোম্পানি দুনিয়ার টপ 10-এর মধ্যে পড়ে, তাই আমাদের হালকাভাবে নেবে না। তারপর সে বলে, আর তোমার বাবার ব্যাপারটা? ওনাকে আমেরিকা যেতে আমি রাজি করিয়েই ছাড়ব। রুমি বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ উনি নিজের ভাইয়ের মেয়ের বিয়েতে দিল্লি গিয়েছিলেন, কিন্তু সেখানে 2 দিনের বেশি থাকেননি,
কারণ তার নিজের বাড়িতেই থাকতে ভালো লাগে। এরপর জিয়া আর সুখীর বিয়ে শুরু হয়ে যায়। শুরু হয় সঙ্গীত অনুষ্ঠান দিয়ে, যেখানে সবাই খুব আনন্দ করে। ঠিক তখনই আমরা দেখি রিহানের মা পিঙ্কিও সেখানে এসে পৌঁছায়। রিহান আর রুমির বাবা দুজনেই বেশ আনন্দ করছিলেন। রাতে দুজনেই মদ্যপানও করছিলেন। কথার ফাঁকে রুমির বাবা রিহানকে জিজ্ঞাসা করেন, আমার ছোট মেয়েটাকে তোর কেমন লাগে? রিহান বলে, আমার খুব ভালো লাগে। রুমির বাবা আবার জিজ্ঞাসা করেন, তুই কি তাকে বিয়ে করবি? এইবার রিহান সবকিছু খুলে বলে দেয়। সে জানায় সে আর রুমি একে অপরকে ভালোবাসে। তারা ক্রোয়েশিয়ায় দেখা করেছিল আর সেখান থেকেই সব শুরু হয়। তারা দুজন এখন 4th স্টেজে আছে। মদের নেশায় রিহান রুমির বাবাকে সব সত্যি কথা বলে ফেলে। এই খবর রুমি জানতে পারতেই সে রিহানের ওপর রেগে যায়। কিন্তু যেহেতু সবাই সবকিছু জেনেই গেছে, তাই বিষয়টা খোলাখুলি আলোচনা হয়। রিহান তখন রুমির বাবাকে বলে, রুমিও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার কারণেই সে এখান থেকে যেতে পারছে না, কারণ আপনি আমেরিকায় যেতে চান না, তাই সে আমার সঙ্গে যেতে চাইছে না। এরপর রিহানের মা পিঙ্কি বর্ধন সিংয়ের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আপনি যদি সত্যিই আপনার মেয়েকে ভালোবাসেন, তাহলে আপনিও আমেরিকায় চলে আসুন, সেখানে সব রকম সুবিধা আছে, আপনার খুব ভালো লাগবে। তারপর তিনি আরও বলেন, অথবা আমাদের কাছে আরেকটা প্ল্যানও আছে, আপনি যদি না থাকেন তাহলেও আমরা সব ব্যবস্থা করে দেব। এই কথা শুনে রুমি খুব রেগে যায় এবং পিঙ্কিকে কড়া ভাষায় জবাব দেয়। এটা দেখে রিহানও রেগে যায় এবং রুমিকে বলে, আমার মা যাই বলুক না কেন, তোমাকে তোমার সীমার মধ্যে থাকতে হবে, আর তুই যেভাবে আমার মায়ের সঙ্গে কথা বলেছিস সেটা ঠিক হয়নি। ভালোবাসার কথা তো থাকি না, যদি তুই আমার মায়ের সম্মান না করিস তাহলে আমি তোর সঙ্গে কোনো সম্পর্কই রাখব না। এই কথা বলেই রিহান সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই হঠাৎ করে বর্ধন সিংয়ের মাথা ঘুরে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় বর্ধন সিং তার স্ত্রীর দেওয়া ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। এই দায়িত্বটা আসলে রুমিরই ছিল, কিন্তু রুমি এখানে একটু অসাবধানতা করে ফেলেছিল। হাসপাতালে সবাই উপস্থিত ছিল, রিহানও ছিল, রিহানের মা পিঙ্কিও ছিলেন। সেখানে পিঙ্কি রুমির কাছে ক্ষমা চান, কিন্তু রুমি বলে ভুল তারও হয়েছে, এইভাবে তার সঙ্গে কথা বলা উচিত হয়নি। পিঙ্কি তখন বলে তারও এমনভাবে কথা বলা ঠিক হয়নি, মদের নেশায় তিনি মজা করতে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলেন। রুমি রিহানকে জানায় তার বাবা ভীষণ শিশুসুলভ, নিজের ওষুধের ব্যাপারে তিনি খুবই অবহেলা করেন, তার সঙ্গে কেউ না থাকলে বড় সমস্যা হতে পারে, তাই রুমিকে আজীবনই তার বাবার সঙ্গে থাকতে হবে। এরপর রিহান রুমির বাবার সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলে, আপনার মেয়েকে আমি যতটা ভালোবাসি আপনাকেও ঠিক ততটাই ভালোবাসি, কারণ আমি আমার বাবাকে কোনোদিনই দেখিনি, কিন্তু এতদিন আপনার সঙ্গে থাকার পর আমার কখনো বাবার অভাব মনে হয়নি, আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? এই কথা শুনে রুমির বাবা বলেন, এটা তো তোর অধিকার। এই সময়ে দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধন তৈরি হয়ে যায়। তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে শুরু করে এবং বন্ধুর মতো থাকতে থাকে। এরপর বর্ধন সিং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই সুখী আর জিয়ার বিয়ে সম্পন্ন হয়। সেখানে সবাই খুব আনন্দ করে, কিন্তু রিহানের চোখে ছিল একরকম আলাদা দুঃখ, কারণ সে জানত এটাই হয়তো সেই শেষ দিন যেদিন সে রুমিকে শেষবারের মতো দেখছে। বিয়ে শেষ হয় আর জিয়া তার স্বামী সুখীর সঙ্গে কানাডা চলে যায়। এরপর রুমি রিহানের কাছে আসে। সে তাকে বলে, তুমি এতদিন এখানে ছিলে, সবকিছু নিজের চোখে দেখেছ, এখন তুমি বুঝতে পারছো আমি কি সমস্যার মধ্যে আছি, আর এই সমস্যার কোনো সমাধান নেই। তুমি এখানে আসতে পারো না, আবার আমিও সেখানে যেতে পারি না, আমাকে আমার বাবার সঙ্গে থাকতে হবে আর তোমাকে তোমার মায়ের সঙ্গে, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। সম্ভবত আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। এরপর রিহান আর পিঙ্কি আমেরিকায় ফিরে যায়। সেখানে তারা নতুন বাড়ি তো কিনেছিল, কিন্তু একটুও সুখ ছিল না, কারণ আমাদের রিহান ভাঙা হৃদয় নিয়ে সেখানে ফিরেছিল। আর ওদিকে বর্ধন সিং নিজের মেয়ে রুমিকে বলেন যে তিনি ইউএস যেতে রাজি, কিন্তু কথাটা তিনি শুধু উপরে উপরে বলেছিলেন, যা রুমি বুঝে গিয়েছিল। রুমি তার বাবাকে বলে, আপনি তো দিল্লিতে দুদিনও টিকতে পারেননি, তাহলে সারা জীবন ইউএসএ কিভাবে থাকবেন? এরপর আমরা দেখি পিঙ্কি যেভাবে তার ছেলে রিহানকে দেখছিল, তার অবস্থাটা লক্ষ্য করছিল, সব দেখে সে একটা খুব বড় সিদ্ধান্ত নেয়। রিহানের মা পিঙ্কি রিহানকে বলে যে তোর উচিত রুমির পরিবারের সঙ্গে ভারতে সেটেল হয়ে যাওয়া, কিন্তু রিহান এটা মেনে নিতে পারে না। সে বলে, আমি রুমিকে ভালোবাসি ঠিকই, কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসা, তাই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তখন রিহানের মা পিঙ্কি বলে, যদি তুমি ভারতে যাও আমিও তোমার সঙ্গে যাব, কারণ তুমি যেখানে থাকবে সেখানেই আমার ঘর। এইভাবে রিহান আর পিঙ্কি দুজনেই একটা খুব বড় সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি রুমি আগ্রাতেই তার দ্বিতীয় বইয়ের গল্প বলার অনুষ্ঠানে ব্যস্ত ছিল। সেখানে অনেক মানুষ এসেছিল, আর সেখানে একজন লোক তো রুমিকে বিয়েও করতে চাচ্ছিল, কিন্তু ঠিক সময়েই সেখানে পৌঁছে যায় রিহান। রিহানকে দেখে রুমি বুঝতেই পারছিল না সে এখানে কেন এসেছে, কারণ এই সমস্যার তো কোনো সমাধান নেই। কিন্তু রিহান বলে সে রুমিকে বিয়েও করবে, আর ঘর জামাই হয়ে সে আর তার মা সারা জীবন রুমির বাড়িতেই থাকবে, কারণ এমন তো নয় যে রুমিকেই ইউএস যেতে হবে, আমরাও তো এখানে আসতে পারি। এরপর রিহান রুমিকে বিয়ের প্রস্তাব দেয় আর রুমি হ্যাঁ বলে দেয়। এইভাবেই তারা একসাথে হয়ে যায়, আর ঠিক এইভাবেই এই ছবির গল্প শেষ হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের এমন আরও লেটেস্ট ও ফ্রেশ কন্টেন্ট সবার আগে দিতে পারি।